দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি এম এ মানিস। সাধারণ মানুষের মধ্যে এখন জোর আলোচনা মার্কিন ভিসা নীতি ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা, সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মতৎপরতা বা নেতাদের কথাবার্তার ধরন পাল্টেছে কিনা, এর মধ্যে ক্ষমতাসীনদের তরফ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে বার্তা দেওয়া হয়েছে। কূটনীতিকরাও জানার চেষ্টা করছেন আগামীতে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। আবার তীব্র তাপপ্রবাহের মধ্যে আজ থেকে বন্ধ হয়ে গেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, যাতে লোডশেডিং বেড়ে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। আর রেমিটেন্স কমলে গত মাসে রপ্তানি আয় বাড়ায় কিছুটা স্বস্তি এসেছে অর্থনীতিতে। এসব নিয়েই আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা পরিচয় করে দিতে চাচ্ছি, স্টুডিওতে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি; ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ; ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত। আমরা আসলে আলোচনার শুরুতেই বলছিলাম যে রাজনৈতিক পরিস্থিতি এবং এখন প্রচণ্ড গরম, এবং আজকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। তো বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। আমাদের সরকার প্রধানও কালকে বলেছেন যে মানুষের কষ্ট হচ্ছে। তো আমরা শুরুতেই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার কাছে আসতে চাই যে এই যে একটা পরিস্থিতি, রাজনৈতিক উত্তাপের মধ্যে বর্তমানের বিদ্যুৎ লোডশেডিং এবং পায়রা বিদ্যুৎকে বন্ধ হয়ে গেল, তা আমরা আসলে এটা তো হঠাৎ করে আসলে হয়নি। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা, যেটা বলা হয় কাঁচামাল, এটা তো মানে নির্ধারিত যে আমার কতদিন চলবে, সেই কাঁচামাল দিয়ে কতদিন চলবে, কতদিন যেতে পারে। এবং এর আগেও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল, যতটুকু মনে আছে যে এটা সম্ভবত 25 মে প্রথম ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, 25 মে 2023 প্রথম ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল, এবং আজকে দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে গেল। এবং এই দুইটা ইউনিট মিলে ক্যাপাসিটি ছিল আসলে 1320 মেগাওয়াট, এবং 1320 মেগাওয়াট তো অনেক বিদ্যুৎ। তো এতে তো লোডশেডিংয়ের মাত্রা বেড়ে মানে সাধারণ মানুষের নাভিশ্বাস বা ভোগান্তি যেটা, সেটা তো আরও বেড়ে গেল। তাহলে এই পরিস্থিতি কেন হলো? যারা দায়িত্বশীল ছিলেন, তারা কি এগুলো আগে থেকে তো জানতেন বিষয়গুলো? ধন্যবাদ। এনটিভির সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সম্মানিত দুই সহ আলোচক এবং আপনি, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি প্রথমতেই দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইব। সিম্পল ইজ দ্যাট। 10টা কাজ আমরা ভালো করেছি, একটা কাজে হয়তো আমরা, যেটা আমাদের সাকসেস স্টোরি ছিল, দ্যাট ওয়াজ এ ল্যান্ডমার্ক। 22 মার্চ পর্যন্ত লোডশেডিং কী বিষয় সেটি জাদুঘরে চলে গিয়েছিল। এটা শুরু হয়েছে 22 মার্চের পর থেকে, ইউক্রেন যুদ্ধের পরপর যে ইম্প্যাক্ট। আবার একই সাথে আপনি দেখবেন কয়েক বছর আগে যখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে আগানো হচ্ছিল, ঢাকায় কিন্তু মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, কয়লা ভিত্তিক কিছু করা যাবে না। ভাগ্যিস সরকার তখন তাদের কথা শুনে নেই। জার্মানি কিন্তু একটাতে অন্তত ফেরত আসছে এই ক্রাইসিস শুরু হওয়ার পরে। ইউরোপের অন্যান্য জায়গায় আমি অত বেশি এতে যাব না, তাদের ওখানে কিছুটা ঠান্ডা সামার হলো, এটি আছে। তো এই কারণেই সরকার পলিসিগতভাবে কোনো ভুল করেনি, বরং ওই সময় তাদের কথা শুনে যদি এই কয়লাভিত্তিক বিকল্পের ব্যবস্থা না করত, তাহলে কিন্তু আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত। এমনকি যেই বিদ্যুৎগুলো আসা শুরু হয়েছে, যেটা নিয়ে কিছুটা সমালোচনাও করেছে ঝাড়খণ্ড থেকে আদানির বিদ্যুৎগুলো, এবং নেপালেরগুলো আসা শুরু হচ্ছে নেপাল থেকেও। তো এই যে কিছু আগে থেকে উদ্যোগটা তারা নিয়ে রেখেছিলেন। মানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সম্ভবত এটা জুন মাসের শেষের দিকে, অর্থাৎ 25 দিন পর, আজ থেকে 25 দিন পরে বোধহয় আবার কিছু জ্বালানি আসবে, কয়লা আসবে, এবং তারা আশা করছেন যে আবারও এটা শুরু করা এখানে আরেকটা বিষয়, যে দাম কিছুর যে কমলো, সামান্য কিছু কমেছে, কিন্তু গতকালকে সৌদি আরব যখন আবার 10 লাখ ব্যারেল কমাই দিচ্ছে, আবার কিন্তু দাম বেড়ে যাবে। তো এই একটু আন্তর্জাতিক বাজারে কমার সুফলটা আমরা পেতে 2-3 সপ্তাহ লাগে। এর মধ্যে আবার সৌদি আরবের এবং ওপেক প্লাস এবং ওপেকের বাকি দেশগুলো যদি আরও
কমিয়ে ফেলে তাহলে আবার দাম কিন্তু বেড়ে যেতে পারে। সেটা তো একটা তো আমরা- সমালোচনা আছে যে আমরা রাশিয়ার তেল আসলে দখলে চলে গেছে হ্যাঁ, আমরা বিশ্ববাজারে। কমা এবং বৃদ্ধির মধ্যেই আছে, এমন না যে দাম একেবারে কমে গেছে আমরা বেশি দিচ্ছি তা না। এটা সুফলটা পেতে পেতে আবার দাম বেড়ে যাচ্ছে অন্য একটি ঘটনায়। এটা খুবই একটা অস্থির একটা অবস্থা হয়ে গেছে। আপনি যেটা বললেন যে ভালো ম্যানেজারিয়াল ক্যাপাসিটি দিয়ে এটা ঠেকানো যেত কিনা, অফকোর্স এরকম একটি সমালোচনা আসতে পারে এবং আমরা উই আর ওপেন টু ক্রিটিসিজম। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা স্বীকার করেছেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আওয়ামী লীগ কার্পেটের নিচে কিছু লুকায় রাখেনি যে অস্বীকার করবে। আমার সামনে যে কনসার্টের প্রথম আলো রিপোর্টটা দেখলাম যে এখানে আজকেও 6 জন নিহত বললো, যে বিদ্যুতে বিএনপি আমলে যে গুলি করে মেরে ফেললো, সামনেই আছে। তো এইরকম আমরা কার্পেটের নিচে কিছু আসলে আওয়ামী লীগ সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী তারা এটি করছেন না। সমস্যাটা হয়েছে এই সমস্যার ক্ষেত্রে এটি পরিহার করবার ক্ষেত্রে পুরোপুরি সক্ষমতা আমাদের কারোরই হাতে ছিল না। যারাই ক্ষমতায় থাকতেন আওয়ামী লীগ না থেকে অন্যরা থাকলে তাদের মধ্যেও এটি হতো না, কারণ কিছু কিছু সমস্যা আমরা পরিহার করতে পারছি না। যেটা হচ্ছে যে আমি মিনিমাইজ করতে পারছি কিনা। এখন ইন্দোনেশিয়া থেকে কয়লা আসবে এবং এটি শেষ হওয়ার আগে আমি আরও কয়লা আনতে পারবো কিনা যাতে আমার বন্ধ না থাকে। আবার এমন একটা সময় এটি পড়েছে, দুঃসহ গরম এবং প্রকৃতির একটা দাবদাহের মতো একটা ব্যাপার। এই কারণে সমস্যাটা বেশি করে বেশ প্রকট হয়ে উঠেছে। তবে এটার সাথে কিছুটা আমাদের ম্যানেজারিয়াল যেটা কম্পিটেন্স সেটা আরও উন্নত করবার সুযোগ আছে। কিন্তু যেমনটি এখানে একটা ঘাটতি ছিল, এটা যেমনটি সমালোচনা করে যে এখানে কি বলে বিভিন্ন শব্দ বলে যে কি সিন্ডিকেট কমিশন, এগুলো সাউথ কোরিয়ায় বিদ্যুৎ উৎপাদন খাতের প্রায় 70% তারা আমদানি নির্ভর, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। এবং অন্যান্য দেশে তারা যেখানে যেমন আমাদের যে এই যে বলে যে দেশীয় গ্যাস কেন তোলে নাই বা সমুদ্রেরটা এটা তোলে নাই, এই যে কুইক রেন্টালের কথা একটু পরেই হয়তো আমরা বলবো। আমি আসলে এটি তত্ত্বাবধায়ক সরকার শুরু করেছিল 2007 সালে। কুইক রেন্টাল কিন্তু আওয়ামী লীগ সরকার ডিডন্ট ইন্ট্রোডিউস, এটা 2007 সালে করেছিল, আমরা কন্টিনিউ করে গেছি। জি, আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে আসতে চাই। এই যে উনি বললেন যে ম্যানেজেরিয়াল কিছুটা ঘাটতি ছিল, হয়তো সেটা চাইলে হয়তো আমরা উতরে যেতে পারতাম, কিন্তু সেইটার আলটিমেট যে ভোগান্তি সেটা তো সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়লো। আপনি কিভাবে দেখেন বিষয়টি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদ্যুৎ খাত নিয়ে আসলে এত কথা বলা যায় এবং গত 15 বছর ধরে বিদ্যুৎ খাত নিয়ে যে বীভৎস লুটপাট হয়েছে, যে এই ভয়ঙ্কর দুর্নীতি সেখানে হয়েছে, যেভাবে কিছু মানুষের হাতে অকল্পনীয় পরিমাণ অর্থ তুলে দেওয়া হয়েছে এই খাত থেকে। সুতরাং এটা নিয়ে কথা বলতে গেলে আসলে একটা সেগমেন্টের একটা ছোট অংশ ইজ নট এনাফ। আমি ধারাবাহিকভাবে অনেকগুলো দৈনিকে লিখেছি বিদ্যুৎ খাত নিয়ে। আমি আজকে যদি আমাকে শর্ট করে বলতে বলেন আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এজন্য আপনি যদি চট করে রাশিয়া ইউক্রেন কিংবা করোনাকে দায়ী করে ফেলেন বা বিশ্বমন্দার কথা তোলেন, এটা খুব ভুল হবে। আজকে বিদ্যুৎ খাত এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা আসতই। আপনি পুরো আমদানি নির্ভর জ্বালানির উপর এতদিন ধরে চলেছেন। আপনি নিজের দেশের তেল বা গ্যাস উত্তোলনে ন্যূনতম মনোযোগ আপনি দেন নাই এতগুলো বছর ধরে। আপনি ক্ষমতায়, বারবার আপনাকে বলা হয়েছে যে আপনি সমুদ্র সীমা, যেটা আমাদের মিয়ানমার এবং ভারতের সঙ্গে রিজলভ হয়েছে, সেখানে থেকে মিয়ানমার এবং ভারত দুটো দেশই কিন্তু যার যার খনিজ সম্পদ তুলে নিয়ে অনুসন্ধানের কাজ শুরু করেছে বহু আগে। বাংলাদেশ এখন পর্যন্ত একটা পদক্ষেপও নেয় নাই। সুতরাং আপনার লক্ষ্যই ছিল এটা বাইরে থেকে আমদানি করার দিকে। আপনি 2009 সালে ক্ষমতায় এসে কুইক রেন্টাল শুরু করলেন এবং আপনি বললেন এটা 2012 পর্যন্ত আপনি চালাবেন। আপনি ইনডেমনিটি দিলেন, দরপত্রের কোনো বিষয় নাই, আপনি বিনা টেন্ডারে কাজ দিলেন আপনার পছন্দের কিছু গোষ্ঠীকে এবং এখন সেই ইনডেমনিটি দিয়ে মেয়াদ বাড়াতে 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 2026 পর্যন্ত সেই মেয়াদ টেনে নেওয়া হলো। 13 বার এই 15 বছরে 13 না 14 বার বিদ্যুতের দাম বেড়েছে। যারা আগে 500 টাকা বিদ্যুৎ বিল দিত তারা এখন 5000 টাকা বিদ্যুৎ বিল দেয়। যারা হয়তো 2000 টাকা বিদ্যুৎ বিল দিত তারা এখন 12,000 টাকা 13,000 টাকা মাসে বিদ্যুৎ বিল দেয়। এবং এই যে দফায় দফায় আমাদের উপরে এই ভর্তুকি বলেন, প্রায় সরকার বলে আমরা তো ভর্তুকি দিচ্ছি জ্বালানিতে। ভর্তুকিটা আসলে কি?
এটা তো আমাদের টাকা, জনগণের টাকা। ভর্তুকি তো আসলে সরকারের নিজস্ব তহবিল থেকে বা দলের তহবিল থেকে বা কোনো নেতার তহবিল থেকে আসে না, এটা আমাদেরই করের টাকা, আমাদের জনগণের টাকা। সুতরাং এই টাকাটা আপনি ভর্তুকি দিচ্ছেন কেন? যাতে ক্যাপাসিটি চার্জ বাবদ আপনি কিছু কোম্পানিকে অবিশ্বাস্য অঙ্কের টাকা তুলে দিতে পারেন। সেই সঙ্গে আপনার যুক্ত হয়েছে এখন রিজার্ভ ক্রাইসিস। গত দুদিন আগে সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যে রিপোর্টটি বলছে যে বিদ্যুৎ, গ্যাস ও তেল সরবরাহ পরিস্থিতির অবনতি হতে পারে। বিদেশি কোম্পানি বাকিতে জ্বালানি সরবরাহ করতে নারাজ। দীর্ঘদিন তারা বাকিতে জ্বালানি সরবরাহ করেছে এবং এখানে তারা যে হিসাবটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে $1 বিলিয়ন যদি আপনি পরিশোধ করেন ইন টোটাল, কয়লার দাম, গ্যাসের দাম ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যদি $1 বিলিয়ন আপনি পরিশোধ করেন, সব মিলিয়ে আপনি কিন্তু মানে আপনার যে দায় দেনা আছে সেখান থেকে আপনি খালাস। আমার প্রশ্ন হচ্ছে, সরকারি হিসাব মতে 28 বিলিয়ন বা 27 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আছে এখন, আর IMF এর হিসাব যদি আপনি ধরেন, আপনি 20 থেকে 21 বিলিয়ন ডলার রিজার্ভ আছে, কারণ আপনাকে শ্রীলঙ্কায় দেওয়া ঋণ বাদ দিতে হবে, EDF লোন বাদ দিতে হবে। আমি একটু শর্ট করতে চাই যে আমার শর্ট করলে আপনাকে কথা হচ্ছে, এক, আপনার কাছে রিজার্ভ নাই, না হলে আপনি $1 বিলিয়ন কেন দিচ্ছেন না? আর দুই হচ্ছে, আপনি আমদানি করেছেন, আমদানি নির্ভর জ্বালানি রেখেছেন যাতে কিছু ব্যক্তির হাতে আপনি টাকা তুলতে পারেন। তিন হচ্ছে, আপনি কুইক রেন্টালের উপরও এখনও আপনি কুইক রেন্টাল চালু রেখেছেন, সেটাও কিছু গোষ্ঠীর হাতে টাকা তুলে দেওয়ার জন্য, এবং সাধারণ মানুষের ঘাড়ে আপনি বোঝা চাপিয়েছেন দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে। জি, জনাব ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আজকে এই বিদ্যুৎ ব্যবস্থার এই পরিস্থিতির জন্য উনি বলছিলেন যে আমদানির একটা ব্যবস্থা খুব সুন্দরভাবে 3টা প্রসঙ্গ এনেছেন, তার মধ্যে একটা হচ্ছে কয়লা আমদানির যে একটা ব্যবস্থা রাখা হয়েছে, বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি। আপনি আসলে এইটাকে বিকল্প ব্যবস্থাটাকে কিভাবে দেখেন, যে বিকল্প কি রাখলে পরে আজকের এই পরিস্থিতি হয়তো সৃষ্টি হতো না বলে আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। 10-12 বছর ধরে সরকার ধারাবাহিকভাবে বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে। একটা জিনিস সরকার কখনোই চিন্তা করেনি, এই যে বিদ্যুৎটা বাড়ানো হচ্ছে, এই টাকা দিয়ে আমরা আর অন্য কি করতে পারতাম, প্রায়োরিটি যেটা সেটা নেয়নি। কুইক রেন্টাল করেছে, বড় বড় কিছু প্ল্যান করেছে। আরেকটা কি করেছে, কখনো সরকার কল্পনা করেনি বিদ্যুৎ তো আসলে গোডাউনে রাখার জিনিস না, যে আপনি শীতকালে রেখে দিলেন, গরমকালে ব্যবহার করতে, প্যাকেটজাত বাক্সবন্দি গোডাউন করার সুযোগ নেই, সেটা চিন্তা করেনি। আরেকটা কি চিন্তা করেনি, যেটা খুবই খুবই দুঃখজনক, কষ্টদায়ক, এবং এটার জন্য সিরিয়াস কমিশন গঠন করা উচিত, ক্যাপাসিটি চার্জ। আপনি বিদ্যুৎ উৎপাদন করলেন, সঞ্চালন লাইন করলেন না, 90,000 কোটি টাকা বাংলাদেশের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, 20,000 কোটি টাকা নাকি এখনও বাকি আছে। এটা কার ফল্ট? টোটালি যারা ড্রাফট করেছে এগ্রিমেন্ট তাদের ফল্ট, আর যারা মাস্টার প্ল্যান করেছে তারা ম্যাচ করেনি যে কখন প্রোডাকশনে যাবে আর কখন আমার সঞ্চালন লাইন করতে হবে। এখন জানি না কী অবস্থা আছে সেটা। আরেকটা ফেইলর হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা 10-20% এই ক্ষেত্রে মানে আমাদের সাপোর্ট দিতে পারতো, অনেক বেশি পারতো তো আমি বলবো না, কিন্তু 10-20% পারতো। কারণ ইলেকট্রিসিটির আগেও আমরা চর এলাকায় আমি নিজেই রিনিউয়েবল এনার্জি ডিস্ট্রিবিউট করে দেখেছি, ওটা দিয়ে ভালো সাপোর্ট পাওয়া যায়। একটা ফ্যান চলে, দুটো লাইট চলে, মোবাইল চার্জ দেওয়া যায়, হয়তো ফ্রিজ চলে না, কিন্তু সেটাও চলা সম্ভব। এইখানে সরকার কোনো ইনভেস্টমেন্ট করে নেই। সেখান থেকে তো এরকম, যেমন অনেক বিল্ডিং কোডের ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি যে নতুন করে বিল্ডিং করতে হলে তাকে সৌর বিদ্যুতের একটা ব্যবস্থা রাখতে হয়, সোলার প্যানেল রাখতে হয়, না হলে ওটার অনুমতি পাওয়া যায় না। সেটা শহর এলাকায়ও কিন্তু এখন গ্রাম পর্যায়ে বলতে উপজেলা লেভেল পর্যন্ত বোধহয় এটা ছড়িয়ে গেছে। উপজেলা পর্যায়ে তো নতুন বিল্ডিং এর কোনো অনুমতি লাগে না, মেট্রোপলিটন লাগে, সেখানে এটা রিকোয়ারমেন্ট আছে। নতুন বিল্ডিং এ হচ্ছে, কিন্তু আগেরই তো বিল্ডিং, 80 বিল্ডিং তো আগে। এনিওয়ে, সরকার চাইলেই বড় বড় সোলার প্ল্যান্ট করতে পারতো, করে সেখানে সাপোর্ট দিতে পারতো, ন্যাশনাল গ্রিড দিতে পারতো, আর ছোট ছোট করে করতে পারতো। ইভেন কি এমপিরাও কিন্তু একটা সময় সোলারের জন্য আমরা বরাদ্দ পেতাম, আমরা যে বরাদ্দ পেতাম সেখানে স্পষ্ট বলা থাকতো যে আমরা এগুলো সোলার দিতে হবে, সেটা হঠাৎ করে কেন যেন বন্ধ হয়ে গেল। এই মুহূর্তে বাংলাদেশের ক্রাইসিস কি, জ্বালানি ক্ষেত্রে সরকারের অতি উৎসাহ এবং ইম্যাচিউর অতি উৎসাহ। এটি আরেকটু পরে করলে ভালো হতো, 5 বছর পরে হলেও সমস্যা ছিল না, কিন্তু এই টাকাটা যে ইনভেস্ট করেছে সেটা আমরা অন্য অনেক কিছু করতে পারতাম, জব ক্রিয়েশন করতে পারতাম, আমরা আরও রাস্তাঘাট করতে পারতাম, স্কিল ডেভেলপমেন্ট করতে পারতাম, বিদেশে যে লোকগুলো পাঠাচ্ছি তাদেরকে দক্ষ করে পাঠাতে পারতাম। এখন আমাদের এই মুহূর্তে 1500 মেগাওয়াট লোডশেডিং, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, কোনো প্রকার লজ্জা শরম রাগঢাক ছাড়াই বলেছেন সামনে আরও লোডশেডিং হবে, সামনে আরও খারাপ দিন হবে। তার সাথে তার বলা উচিত ছিল, যেহেতু সামনে খারাপ দিন আমি পদত্যাগ করছি, আমার পক্ষে আর এই দায়িত্ব নেওয়া উচিত না। সেটা বাংলাদেশের কালচারে আসেনি, আসা উচিত ছিল। 153টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে প্রায় সবগুলোই লো উৎপাদন করছে।
কারণ একটাই, ডলার সংকট। ঘুরে ফিরে কারণ একটাই, ডলার সংকট। এবং ডলার সংকট যে হতে পারে এটা প্রেডিক্ট করা উচিত ছিল। পায়রা বন্ধ হয়ে গেল, এরপরে ইম্প্যাক্টটা কী হবে 7 দিন পরে আমরা বুঝবো। ব্যাকআপ কন্টিনজেন্সি প্ল্যান এখানে আর কিছু নাই। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে প্রচুর দায় এখনও পেট্রোবাংলার প্রচুর দায় আছে। পেট্রোবাংলার এখনও প্রায় 32,000 কোটি টাকার দায় আছে। সরকারের কাছে আবার তার 18,000 কোটি টাকা। আমি জানি না এখানে ক্যাপাসিটি চার্জটা সহ হিসাব করা হয়েছে কিনা। যদি ক্যাপাসিটি চার্জ ছাড়া করা হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ। আমরা যে প্রবলেমের মধ্যে আছি, সরকার বিদ্যুৎ করেছিল, একটা উদ্দেশ্য ছিল যে এখানে শিল্পায়ন ঘটবে, জব ক্রিয়েশন হবে। সেই টাকাটা কার কাছে আছে? সেই টাকা তো মানুষের কাছে নাই। যে বিদ্যুৎটাকে আমি প্রোডাক্টিভ খাতে নিয়ে যাব, ঠিক সেই টাকাটা নাই। আর আমার ঘরের লাইট ফ্যান জ্বালানোর জন্য যে বিদ্যুৎ দরকার, সেটার জন্য আপনি এত টাকা কেন ইনভেস্ট করবেন? এটা হচ্ছে একটা প্রবলেম। এবং প্রচুর লোন নেওয়া হচ্ছে। আজকে যে শিশু জন্ম নিচ্ছে তার 1,05,000 টাকা তার লোন। সে 1,05,000 টাকা লোন নিয়ে জন্ম নিচ্ছে। গত বছর এই লোনটা ছিল, এবং সামনের বছর এটার সাথে যোগ হবে আরও 9,652 টাকা পার ইয়ার লোন এবছর যোগ হবে। তার পরের বছর যোগ হবে 15,187 টাকা। অর্থাৎ সামনের বছর গিয়ে একটা শিশুর লোন হবে 1,30,000 থেকে 35,000 টাকা জন্মের সাথে সাথেই প্রতি বাংলাদেশের পার মানুষের। তাহলে এই যে লোনগুলো নেওয়া হয়েছে, এবং লোনগুলো দেখবেন আপনি লাস্ট 4-5 বছরে নেওয়া হয়েছে। একই সাথে আজকে এটা রিপোর্ট এসেছে যে দেশের মূল্যস্ফীতি 11 বছরের মধ্যে সর্বোচ্চ এসে দাঁড়িয়েছে। মানে বিদ্যুৎ পরিস্থিতির সাথে মানুষের আসলে এই জ্বালানি, বিদ্যুৎ, দ্রব্যমূল্য, ক্রয় ক্ষমতা সব কিছু মিলে মুদ্রাস্ফীতি এবং সামনের যে রাজনৈতিক অস্থিরতা, তো সব কিছু মিলে সামনের এই সময়টা মানুষের জন্য কেমন যাবে? সামনের এই সময়টা মানুষের জন্য ভীষণ কঠিন। আমি তো সরকারকে আসলে এখন তিনমুখী অস্থিরতার মধ্যে দেখি। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক অস্থিরতা। আপনারা দেখছেন যে সকল বিরোধী দল একজোট হয়ে সরকারের বিরুদ্ধে মোটামুটি এক দফা আন্দোলনে যাচ্ছে এবং তাদের দাবি খুব স্পষ্ট, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, আগামী নির্বাচন 14 বা 18 রিপিটেশন হতে পারবে না, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার আসতে হবে, সেটা যেই আসুক। আওয়ামী লীগ যদি আসবে, বিএনপি যদি আসবে, অন্য কোনো দলও যদি আসে, ইট কুড বি এনিওয়ান, কিন্তু নির্বাচনটি সুষ্ঠু হতে হবে। 1, 2 হচ্ছে এক ধরনের কূটনৈতিক চাপে আছে সরকার। আমরা যেই আলোচনাটি বেশ কিছুদিন ধরে একেবারে সকল মহলে আমরা শুনছি যে একটা ভিসা নীতি এসছে, আপনি জানেন, এবং সেই ভিসা নীতির পরপরই আমরা দেখেছি সরকারের তরফ থেকে এক ধরনের রিয়াকশন এসছে যে এই ভিসা নীতি আসলে বিরোধী দলের বিএনপির উপর স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে এটা আসার পর বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। 2 দিন হয়নি প্রধানমন্ত্রী বিষয়টি ক্লিয়ার করেছেন এবং তিনি বলেছেন যে দরকার হয় আমরা যাব না 20 ঘন্টা ফ্লাই করে আমেরিকায় যাব না, আমরা অন্য মহাদেশ আছে, আরও অন্য মহাসাগর আছে, আমরা সেগুলো পাড়ি দিয়ে অন্য দেশের সাথে সম্পর্ক করব। অর্থাৎ তিনি দুটো বিষয় এখানে ক্লিয়ার করেছেন যে এই ভিসা নীতি যদি সত্যি কারোর উপর অ্যাপ্লাই করে থাকে সেটা তাদের উপরেই অ্যাপ্লাই করে, বিকজ আপনি যদি ক্রাইটেরিয়াগুলো দেখেন, ভোটে কারচুপি, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ তো না করছেন, না করবেন, ওনার সময় উনি বলবেন ভোটে কারচুপি, ভোটের সময় ভোটারদের ভয় দেখানো, সমাবেশে সহিংসতা করা, বিরোধী দল বা মতের মানুষের সভা সমাবেশে সহিংসতা করা, মানুষের বাক স্বাধীনতা হরণ করা। এই 4টার মধ্যে কোনটা বিরোধী দল দিয়ে সম্ভব আপনি আমাকে বলেন তো? কোনটা সম্ভব? ভোটারদের ভয় দেখানো? এটা বাংলাদেশের মানুষকে রাজনীতি করার দরকার নাই। ওনার দলের নেতারা তো একাধিকবার বলেছেন যে ওনারা সহিংসতা করে ভোট কেন্দ্রে যদি ভোট বন্ধ করে দিবেন। আমি শেষ করি। আমরা তো দেখেছি সহিংসতা কাকে বলে। একটা ইউনিয়ন লেভেলের নির্বাচনের সময় ভোটারদেরকে ভয় দেখাতে গিয়ে কি ভাষা ব্যবহার করেছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা, সেগুলো আমরা দেখেছি। 2 দিন পার হয় নাই, আমরা দেখেছি যে ভোটারকে ভয় না দেখালেও পুরো বিচার বিভাগকে কাঁপিয়ে দিয়েছেন দক্ষিণের মেয়র। প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছি বলেছেন, সুশীলদের বস্তাবন্দি করে মুখ বন্ধ করে পানিতে, বুড়িগঙ্গার পানিতে ফেলে দেবেন। বলেছেন মুগুর কি করে মারতে হয় জানি। সুতরাং ভয় দেখানো বলতে, তো এটা কি রাজনীতির বাইরে আলোচনা না? আপনি ভয় পেয়ে গেলেন, এই যে ভয় পেয়ে যাওয়া স্বাভাবিক, এই কথায় সবাই ভয় পেয়ে যায় ভাই। সুতরাং দক্ষিণের মেয়র যেই কথাগুলো বলেছেন ওগুলো কোনোটা রাজনীতির বাইরে না, রাজনীতির বাইরে না। বিদ্যুৎ পরিস্থিতি শেষ হয়েছে, আমরা রাজনীতি নিয়ে আলাপ করছি। রাজনৈতিক ঘটনা সাধারণ মানুষ কেমন করতে দেন কথা।
তো যেই কথাগুলো বললাম ধমক দিয়ে তার মেরে ফেলবে কোনোটাই বিরোধী দল দ্বারা সম্ভব নয়। এবং যাদের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে, কাদের উপরে আসতে পারে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপির। কি আপনার কি মনে হয়? বিএনপির নিরাপত্তা বাহিনীর লোকজন, বিএনপির বিচার বিভাগ, বিএনপির যারা দুই দলের রাজনৈতিক কর্মী। একটা জায়গায় শুধু 50-50 হতে পারে, সেটা আওয়ামী লীগের কর্মী, বিএনপির কর্মী। এর বাইরে এই নিষেধাজ্ঞাটা বা এই ভিসা নীতিটা যে আওয়ামী লীগের উপর অ্যাপ্লাই করে, এটা তো প্রধানমন্ত্রীর কথা স্পষ্ট। উনি আমেরিকা না যাওয়ার কথা বলছেন কেন? ওই জন্য বলেন, দুই অন্য হলো, কারণে বলেন। ওনার যদি সহি নিয়ত থাকতো যে উনি নেক্সট ইলেকশনটা ফেয়ার করবেন, তাহলে তো ভিসা নীতি নিয়ে তার বদার্ড হওয়ারই কথা না। ভিসা নীতি কি আসো না আসো তাতে কি যায় আসে? ভিসা নীতিতে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে এবং উনিও সেই একই সঙ্গে ওনার দলও যদি সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে, তাহলে তো ভিসা নীতি নিয়ে ওনার আমেরিকা না যেতে পারার কোনো কারণ নাই। আর যেই মানে ঘটনা প্রবাহ আমরা দেখছি, ভিসা নীতি এসছে 3 তারিখে, 25 তারিখ পর্যন্ত এটা তারা নানানভাবে লুকিয়ে রেখেছে। বিএনপির ঘুম যাতে একটু পরে হারাম হয় সেজন্য সম্ভবত তারা 25 তারিখ পর্যন্ত ওয়েট করেছে। এখন এই দীর্ঘ সময়টার মধ্যে আমরা দেখলাম সরকারের সর্বোচ্চ মহল থেকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হয়েছে আমেরিকা সরকার ওলটপালট করে দেয়। আমরা দেখলাম বিবিসিকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছে আমেরিকা চায় না যে আওয়ামী লীগ সরকারে থাকুক। আমরা দেখলাম তিনি বিবিসিকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন যে 75-এর 15 আগস্টের সাথে আমেরিকা যুক্ত, অর্থাৎ আমেরিকাকে অ্যাটাক করে নানান রকম কথা। আবার একই সঙ্গে আমরা এটাও দেখলাম যে আমেরিকার মন জয় করার চেষ্টা কিন্তু সরকার কম করে নাই। এক্সন মোবিলকে গভীর সমুদ্রে কাজ দেয়া, আপনার গ্যাস আর তেলের অনুসন্ধানের জন্য তাদেরকে কাজ দেয়া। আমরা দেখলাম আইপিও, ইন্দো প্যাসিফিক আউটলুক, সেটাও মোটামুটি আমেরিকা যেভাবে চায় সেভাবে তৈরি করে দেয়া, অ্যালাইনমেন্টটা সেটা ঠিক রাখা। আমরা দেখলাম জাপান সফর করা, এবং জাপান সফরে আমরা জানি জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে গভীর বন্ধুত্ব এবং তাদের যে স্ট্র্যাটেজিক বা কৌশলগত সম্পর্ক, কোয়াডে তারা একই সঙ্গে সদস্য। জাপানকে দিয়ে আমেরিকাকে এক ধরনের কাম ডাউন করার চেষ্টা, এগুলো আমরা দেখেছি। এবং এগুলো কোনোটাই যে কাজ করে নাই তার প্রমাণ হলো আমরা এর পরপরই দেখলাম যে আমাদের জাপানি রাষ্ট্রদূতদের সঙ্গে সম্ভবত গতকাল বিএনপির প্রতিনিধি দল বৈঠক হয়েছে, সেটাতে আমি আসছি। আমরা দেখলাম যে ফিরবার পরপরই কূটনীতিকদের বিশেষ যেই প্রোটোকল ছিল তার মধ্যে 6টা দেশের প্রোটোকল সরিয়ে দেওয়া হলো। পরে অবশ্য 2টো দেশ, ভারত এবং চায়না বোধহয় না আরেকটা, যেটা ফিরিয়ে দিয়েছে। 2টো দেশের প্রোটোকল ফিরিয়ে দিয়েছে, কিন্তু যুক্তরাজ্যের প্রোটোকল কিন্তু আর ফিরিয়ে দেওয়া হয়নি, নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখলাম যে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা। প্রধানমন্ত্রী বললেন আমরা যুক্তরাষ্ট্র থেকে আর কি যারা আমাদেরকে যুক্তরাষ্ট্র না, যারা আমাদেরকে নিষেধাজ্ঞা দেয় বা যারা আমাদেরকে ভিসা নীতির মতন স্যাংশন দেয় তাদের কাছ থেকে আমরা কিছু কিনবো না। যদিও সরকারের পক্ষে এই শপথ রাখা সম্ভব হয় নাই। সরকার চিনির অর্ডার দিয়েছে তার 2 দিন পরে, এবং তার কিছুদিন পরে তেলের অর্ডার দিতে হয়েছে সরকারকে যুক্তরাষ্ট্র থেকে। এবং ভুলে গেলে চলবে না যে যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশে তৈরি পোশাক, যেটা যুক্তরাষ্ট্র 1 নাম্বার রপ্তানি দেশ, 1 নাম্বার। যুক্তরাষ্ট্র রেমিটেন্সে 1 নাম্বার হয়েছে এবার। সৌদি আরব এবং ইউএই কে ছাড়িয়ে গিয়ে রেমিটেন্স এবার যুক্তরাষ্ট্র থেকে বেশি। আবার ইম্পোর্টের দিক থেকে তো আমরা বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি। আপনি ইম্পোর্ট করছেন চায়না থেকে, কিন্তু আপনাকে সেই ইম্পোর্টের টাকা টানার জন্য তো এক্সপোর্ট করতে হবে কোথাও। সেই যোগানটা আপনাকে কে দিচ্ছে? সেই যোগানটা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যার কারণে আসলে একটা যুক্তরাষ্ট্রের একটা বড় একটা ভূমিকা আছে। 6 জন কংগ্রেসম্যানের চিঠি দেখলাম, যেটা কিছু কিছু মানে মিডিয়া চ্যালেঞ্জ করার চেষ্টা করলো, 71 ধারার মিডিয়া, কিন্তু দেখা গেল সেটাও সত্য। সেই 6 জন কংগ্রেসম্যান তারা স্বীকার করলেন, তারা বিবৃতি দিলেন যে হ্যাঁ তারা এই ধরনের চিঠি বাইডেনকে দিয়েছেন। এবং মজার বিষয় হচ্ছে তারা কেউ ডেমোক্রেটের না, তারা সবাই রিপাবলিকান। এবং সেই 6 জন কংগ্রেসম্যান নির্দ্বিধায় এবং খুব স্পষ্ট ভাষায় বললেন বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের কথা, বাংলাদেশের ভোটের অবস্থার কথা, মাইনরিটি রিপ্রেশনের কথা, হিন্দু কমিউনিটি এবং খ্রিস্টান কমিউনিটির উপর নির্যাতনের কথা, বাংলাদেশে যে দীর্ঘ সময় ধরে মানুষের বাক স্বাধীনতার উপর একটা প্রেশার আসছে সেটার কথা, নাগরিক সমাজ এবং সুশীল সমাজের উপরে যে চাপ আছে সেটার কথা। সুতরাং এবং এই সব কিছু বলে বাইডেনের প্রশাসনের কাছে রিকোয়েস্ট করা হলো যাতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখেছি রিপোর্টটা দেখেছি, এবং প্রতিমন্ত্রী এটা নিয়ে বোধহয় কথা বলেছেন। আমি একটু প্রশান্ত ভূষণ বড়ুয়ার কাছে আসতে চাই, আপনার কাছে আসবো, আপনার কাছে আমি আসবো, আবার আসবো। তিনি বলছেন যে যেই সব রাষ্ট্রদূতেরা তাদের কাজের পরিধির বাইরে গিয়ে কাজ করেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেবে।
এটা কিন্তু সরকারের এক ধরনের অস্থিরতা। একদিকে তারা এ ধরনের কথা বলছে, ব্যারিস্টার, আরেকদিকে আবার প্রশান্ত ভূষণ বিদেশকে বড়ুয়া, খুশি করবার চেষ্টা করছে। ব্যারিস্টার আপনি রুমিন যদি ফারহানা আমাকে- অনেকগুলো প্রসঙ্গ আমাকে যদি এনেছে। একটু অনুমতি দেন জি, এগুলো একটু জি। মানে জি, অ্যাড্রেস প্লিজ। করার জন্য। প্রথমেই 6 জনের চিঠিতে আসি, শেষ দিকে দেখবেন লিখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে যাতে শান্তি রক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা হয়, না নেওয়া হয়। এখন আপনি লক্ষ্য করে দেখেন আমাদের শান্তিরক্ষীদের বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে সব কিন্তু 5 স্টার রিভিউ। তাদের নামে, তাদের সার্ভিসের কারণে বাংলাদেশের নামে সিয়েরা লিওনে রাস্তার নামকরণ হয়েছে, স্কুলের নামকরণ হয়েছে, গ্রামের নামকরণ হয়েছে, এবং তাদের শান্তিরক্ষা কার্যক্রমে আজ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসে নাই। অথচ এই কংগ্রেসম্যানদের চিঠিতে তাদেরকে উইথড্র করার জন্য বলা হলো। বিএনপি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। বিএনপি কি প্রতিবাদ জানিয়েছে? জানায়নি। আমার সেনাবাহিনী, আমার জাতীয় প্রতিষ্ঠান পুলিশ বাহিনীকে শান্তিরক্ষা কার্যক্রমে কোনো ধরনের অভিযোগ ব্যতিরেকে প্রত্যাহার করার কথা বলছে, স্যাংশন দেওয়ার জন্য বলছে, সে যেই বলুক, কংগ্রেসম্যান হোক, সিনেটর হোক, যেই লোকই বলুক, সেটা আমার দেশের জাতীয় সার্বভৌমত্ব মর্যাদার উপর কিন্তু, আমার ন্যাশনাল কম্পিটেন্সের উপর কিন্তু আঘাত। আমি কি প্রতিবাদ করেছি? এইটা কি শুধু আমি করব, আওয়ামী লীগ করবে, জাতীয় পার্টি করবে, বিএনপি বা অন্য দলগুলো এক্ষেত্রে দায়িত্ব নেই? সাম্প্রতিক কি হয়, ভারত যখন তেল নিল রাশিয়ার থেকে কম দামে, সমস্ত বিরোধী দল, যেই রাহুল গান্ধীর পার্লামেন্টের মেম্বারশিপ চলে গেল মোদি সব, মোদির উপাধি নিয়ে কথা বলার জন্য, সেই রাহুল গান্ধীর দল সহ সবাই মিলে ভারতের সরকারের পাশে দাঁড়িয়েছে রাশিয়ার থেকে কম দামে তেল কেনার ইস্যুতে। আর আমার দেশের সেনাবাহিনী এবং পুলিশকে নিষিদ্ধ করতে বলছে, কোনো ধরনের অভিযোগ তো দূরের কথা, কোনো ধরনের এইরকম কিছু তাদের বিরুদ্ধে শান্তিরক্ষা কার্যক্রমে সমস্ত প্রশংসাই আজ পর্যন্ত সারা পৃথিবী করেছে, জাতিসংঘের প্রচুর মেডেল দিয়েছে, পদক পেয়েছে। বিএনপি কিন্তু প্রতিবাদ করে নাই। লক্ষ্য করেন বিষয়টা কি, এটার সাথে আমি একটু ভাষাটা মেলাবো। সম্প্রতি কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি থেকে যারা নির্বাচন করছে তাদেরকে বিএনপি একটি চিঠি দিয়েছে আজীবন বহিষ্কারের। শেষ লাইনগুলোতে লিখেছে, জনাব অমুক, আপনি, এর আগে কিছু শব্দ আছে, আপনি একজন বিশ্বাসঘাতক বেঈমান, আপনি একজন মির্জাফর। বিএনপি যারা 30 থেকে 40 বছর তৃণমূলের নেতা, এটাকে তাদেরকে আপনি বিএনপির সিটি- সদর দপ্তর থেকে সিটি নির্বাচনে যারা রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হচ্ছে আপনাকে বহিষ্কার করা হলো, আগে এগুলো বলেছে যেহেতু ইলেকশন করছে। শেষ লাইনটা হচ্ছে আপনি একজন বিশ্বাসঘাতক বেঈমান এবং মির্জাফর, মির্জাফর শব্দটি দিয়েছে। একটু আগে যে উনি ভাষার কথা বললেন, বিএনপির কর্মীরা এখন তো বলতে পারে যে তোমরা যেহেতু আমেরিকার দালালি করছো, উনি আমেরিকান বান্ধব, ঠিক আছে। একটা কথা আছে, বলেই ফেলি, সবাই জানে যে রাজা শাহ পাহলভি তো বলেছিলেন যে আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নেই, কিন্তু আরেকটা কথা আছে, বলে যে হি ইজ সান অফ বিচ, বলে হি ইজ আওয়ার সান অফ বিচ। এটা হলো আমেরিকার স্ট্যান্ড। তো এখন বিএনপি আমাকে কোয়ারে নেবে প্রেশার দেওয়ার জন্য, তার সান অফ বিচ দরকার। সো আমেরিকা ইজ লুকিং ফর দেয়ার ওন সান অফ বিচ। এখন বিএনপি সিদ্ধান্ত নেই সে আমেরিকার দ্বারা ব্যবহৃত হবে কিনা। যদি না হয়ে থাকে তাহলে সেটা প্রতিবাদ করুক, আর না হলে বিএনপির এই কর্মীদেরকে যে ভাষায় চিঠি দিয়েছে ওদেরই তো বলা উচিত বিএনপি মির্জাফর, বিএনপি বিশ্বাসঘাতক, বিএনপি রাষ্ট্রদ্রোহী, ওদেরই তো এগুলো বলা উচিত। কারণ পরিষ্কারভাবে আজকে ক্লিয়ার হয়ে গেছে আমেরিকা আমাকে প্রেশার দিতে চায়। ঠিক আছে, আমেরিকা যদি খুব বিএনপি বান্ধব হয় ভিন্ন বিষয়। পাকিস্তানে কিন্তু শোনেন, আমি একটু বলি, আমাদের এখানে তো ভিসা নীতি দিয়েছে, পাকিস্তানে তো অর্থ মন্ত্রণালয় বলে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও 1 পয়সা বরাদ্দ করবে না নির্বাচনের জন্য, মানে নির্বাচনই করতেছে না, ওরা করবে না। তো আমাকে যখন আজকে এটাকে নিয়ে অস্ত্র বানিয়ে প্রেশার দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী যদি রিয়েক্ট করেন, তবে একটু ভুল ব্যাখ্যা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেনি যে আমরা কেউ আমেরিকা যাব না। আমি যাই নাই, আমি একটু অলস মানুষ, আমি লন্ডন থেকে ঢাকা চলে আসতাম, আমি আমেরিকা আমার কখনো যাওয়ার সুযোগই হয়নি। বাট অফকোর্স আমেরিকা ইজ এ গ্রেট নেশন, কিন্তু সেই গ্রেট নেশনে কিছু দুষ্ট লোকও তো থাকে। 71-ও ছিল, চিলিতেও এরা অপারেশন করেছে, কিসিঞ্জারের 100 বছর পূর্তিতে আপনারা কেকটা তো দেখেছেন, তার কেকের 1 ভাগে বাংলাদেশের রক্তও দিয়েছে, আমেরিকান স্টেটমেন্ট পত্রিকা যেটা ওরা করেছে। তো আজকে যিনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি আমরা ঝগড়াঝাটি করতে পারি, নির্বাচন নিয়ে কথা হতে পারে, কিন্তু আমার দেশের জাতীয় প্রতিষ্ঠানের উপর যদি কেউ আঘাত করে, সেখানে কি আমি আওয়ামী লীগ বিএনপি থাকি? আমি বাংলাদেশ হয়ে যাই না?
আর যদি আমি বাংলাদেশ হয়ে যাই, আমার রক্ত কথা বলবে না, আমার ঘাম কথা বলবে না। জনাব ব্যারিস্টার শামীম পাটোয়ারির কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার দলের নেতা জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত, এবং উনি পত্রিকায় এসেছে, গণমাধ্যমে এসেছে যে উনি জানতে চেয়েছেন যে আপনার দল আগামীতে জোটগতভাবে নির্বাচন করবেন কিনা। এটা আসলে অথেন্টিক সোর্স বলে আমার মনে হয় না। না, এটা আজকের গণমাধ্যমেই এসেছে। গণমাধ্যমে আসছে, গণমাধ্যমের সূত্রটা কি? সূত্রটা কি আমেরিকান এম্বাসি বা জাতীয় পার্টি? আপনি সূত্রটা দেখবেন, আমার মনে হয় না সূত্রটা আপনি খুব সঠিক কোনো সূত্র পাবেন। দেখুন, জাতীয় পার্টি অনেকবারই জোট করেছে। জাতীয় পার্টি একবার জোট করেনি 2001 সালে, জাতীয় পার্টিও ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় পার্টির সাথে কোনো একটা কারণে কখনোই বিএনপির ভোটের জোট হয়নি। 2001 সালে একটা স্ট্র্যাটেজিক জোট হয়েছিল যে জাতীয় পার্টি আওয়ামী লীগ থেকে সরে গেছে, আওয়ামী লীগ একা ভোট করেছে, 70 থেকে 80টা আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোট পেলে সেই সময় সরকার হয়তো বা গঠন করতে পারত। সামনে কি হবে, অনেকগুলো অস্বচ্ছ চিত্র সামনে আছে। দেখুন, আমরা যতই সরকার হম্বিতম্বি করুক, 7 জন কর্মকর্তার স্যাংশন হ্যাড এ সুনামি ইফেক্ট আপন গভর্নমেন্ট, কোনো সন্দেহ ছিল না। এখন ভিসাটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, ইম্প্যাক্ট তো ফেলা উচিত না। মানে বাংলাদেশের 16 কোটি লোকের মধ্যে কতজন লোক আমেরিকা যাবে? ইভেন আপনি যদি ভোটের কথা বলেন, ইটস এ ম্যামথ জার্নি। আপনার 40,000 সেন্টার, 4 লক্ষ লোক সেখানে কাজ করে, 5 লক্ষ পুলিশ কাজ করবে, 11 লক্ষ সরকারি কর্মকর্তা ভোটের দিন কাজ করে, 11 লক্ষ সরকারি সবাই, এভরিবডি। আর নেতাকর্মী যদি আমরা ধরি, প্রতি সেন্টারে 100 করে নেতাকর্মী ধরলেও প্রায় 20-25 লাখ নেতাকর্মী কাজ করবে সারা বাংলাদেশে, সকল পার্টির। কাকে কাকে স্যাংশন দিবে, কিভাবে দিবে, ডিগ্রিটা কি হবে, ক্রাইটেরিয়াটা কি হবে, আর দিলে তার কি প্রবলেম হবে? প্রবলেম হবে শুধুমাত্র তাদের যাদের বাড়ি আছে, যারা প্রপার্টি করেছে, এবং প্রপার্টিটা করেছে মানি লন্ডারিং করে। ডেফিনেটলি, যেটা দাদা একটু বললেন যে লোন কোনো সমস্যা না, লোন তো সমস্যা না, লোন করে ওই টাকাটা নিয়ে তো বিদেশে পাচার করে দিয়েছে, ওটা সমস্যা। সুশাসন তো নাই, আর্থিক সুশাসন নাই। সেই লোকগুলো এখন সরকারের কোন মহলে আছে উই ডোন্ট নো। তারা অনুভব করতে পারে যে এনাফ ইজ এনাফ, আমরা এখন আমাদের সম্পত্তিগুলো বাঁচাতে চাই, এবং তারা সরকারকে একটা প্রেশারাইজ করতে পারে টু হ্যাভ এ কম্প্রোমাইজ। আদারওয়াইজ ভিসা ইস্যু পার্টসে কোনো ইম্প্যাক্ট ফেলার কথা না। দেন প্রশাসন একটা চমৎকার কথা বলেছেন, জাতিগত ঐক্য। 3টি কারণে ঐক্যটা হয় না। একটা হচ্ছে 15ই আগস্ট, একটা হচ্ছে 21শে আগস্ট, আরেকটা আমি খোলামেলাই বলবো খালেদা জিয়াকে 2 বছর তুচ্ছ একটি মামলায় 2 থেকে 2.5 বছর জেলে রাখা। যে কারণে যখন কোনো ইস্যু আসে, ইস্যুটা এ, ইস্যুটা বি, মানে আওয়ামী লীগ বিএনপিতে ভাগ হয়ে যায়, জাতিগত ইস্যুতে আর আসে না। ঠিক এই জায়গায় ভারতের সাথে আমাদের শার্প ডিফারেন্স আছে, আমেরিকার সাথেও শার্প ডিফারেন্স আছে। ওখানে ইন্টারনাল যত দ্বন্দ্বই থাকুক, ওই ইস্যুগুলোতে তারা কখনোই কোনো প্রকার ছাড় দেয় না। এবং আমি মনে করি এই নিষেধাজ্ঞা, এই ভিসা ইস্যু, এতে তো আমাদের সকলের লজ্জিত হওয়া উচিত। ইটস এ ইনডাইরেক্ট ইনফ্রিঞ্জমেন্ট অন আওয়ার সোভারেন্টি। হিউম্যান রাইটস গ্রান্ট একটা ইউনিভার্সাল গ্রাউন্ড, বাট স্টিল এটা আমাদের সোভারেন্টিকে সীমিত করছে। এবং ভবিষ্যতে যে সরকারই আসবে, সে দেশ চালাতে পারবে না যদি আজকের এই প্রক্রিয়াগুলো সফল হয়। মাননীয় প্রধানমন্ত্রী এখন উচিত বঙ্গবন্ধু কন্যা হিসাবে, দেশের বর্তমান প্রাইম মিনিস্টার হিসাবে, এবং লংয়েস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার হিসাবে সকল দলকে ডেকে খোলা মনে আলোচনা করা যে বিদেশিদের এই ইন্টারফারেন্স থেকে কিভাবে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব, নিজেদের মতো করে নিজেরা করব। লাস্ট এরকম একটি ডিসকাশন বা কনক্লেভ হয়েছিল আমার মনে পড়ে, যখন 2004-05 সালে বাংলাদেশে একসাথে 500টি উপজেলা বোম হয়েছিল, তখন খালেদা জিয়া কিন্তু সব দলকে ডেকেছিল, ডেকে ডেকে শুনেছিলেন, কাদের সিদ্দিকী সকল দলকে। সেরকম একটা কনক্লেভ এখন করা প্রয়োজন। আদারওয়াইজ যেটি হবে, সরকার যদি কোনো কারণে ইলেকশন বৈতরণী পার করে, তার পক্ষে দেশ চালানো কঠিন হবে। কোনো কারণে যদি অন্য কোনো সরকার আসে, তারাও দেশ চালাতে ব্যর্থ হবে। কারণ এই যে একবার ইন্টারফারেন্সের একটা সুযোগ বা দরজা আমরা খুলে দিলাম, এটি বারবার ইউজ হবে। এবং আজকে বেশ কিছু ইন্ডিয়ান পত্রিকায় রিপিটেডলি লিখছে যে এই ধরনের ঘটনায় বর্তমান সরকার চায়নামুখী হতে পারে, এবং সেটা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে, এবং ভারত হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। তো আমার দেশের ইস্যু আমার দেশের মধ্যে থাকছে না। জি ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আমি ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে আসতে চাই। উনি বলছিলেন যে
যে এই যে উনি একটা দুটো issue নিয়ে দুইটা ইস্যু নিয়ে আমি এসেছেন, বলছি হ্যাঁ, সেটাই বলছি। এবং এর সঙ্গে আমি আরেকটা জিনিস, আজকে আপনার দলের নেতা বলেছেন, মহাসচিব বলেছেন যে সরকারের দুঃশাসন দুর্বৃত্তায়নের কারণে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং আমি নিষেধাজ্ঞা। ঠিক ওই জায়গাটাতে আসছি। হ্যাঁ, জি। যে কথাটি প্রশান্ত দা বলছিলেন যে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের কি দোষ, তারা তো তাদের ফুল কম্পিটেন্স দিয়ে কাজ করেছে। আমরাও আমরা ঠিক একটু একই সংক্ষেপে- কথা বলছি, আমি খুবই সংক্ষেপে, আমরাও ঠিক একই কথা বলছি। সরকারের দুর্বৃত্তায়ন, সরকারের দুর্নীতি, সরকারের ভোট চুরি, সরকারের মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি সব কিছুর এফেক্ট গিয়ে পড়েছে এখন এই স্যাংশন বলেন আর এই শান্তিরক্ষী বাহিনীর নিষেধাজ্ঞা বলেন, যেটাই আপনি বলেন, এই মাসুলটা এই মানুষদেরকে দিতে হচ্ছে, জাতিকে যেমন দিতে হচ্ছে, সার্ভিং যারা আমাদের সেনাবাহিনীর সদস্য আছেন, সার্ভিং যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন, যারা হয়তো কোনোভাবেই এই ধরনের কোনো দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত না, যারা অত্যন্ত এফিশিয়েন্টলি, অত্যন্ত অনেস্টলি তাদের সার্ভিসটা দিচ্ছেন, তাদেরকে মাসুল দিতে হচ্ছে। কারণ এই সরকারটার মানে ব্যর্থতা, এই সরকারটার দুর্নীতি, এই সরকারটার দুঃশাসন এবং সবচেয়ে বড় কথা একটা জবাবদিহিতাহীন সরকার থাকা খুব ভয়ঙ্কর। এবং জবাবদিহিতাহীন সরকার মানেই হচ্ছে তাকে নির্ভর করতে হবে, তার পায়ের নিচের মাটি তো নাই, তার পায়ের নিচে তো জনগণের শক্তি নাই, তার শক্তি তো হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটগুলো, এবং তাদের কাজই হবে সেই ইনস্টিটিউটগুলোকে ভেঙে ফেলে যে কোনোভাবে হোক ক্ষমতায় থাকা, এবং গত 15 বছর ধরে আওয়ামী লীগ সেটাই করেছে। দাদা আরেকটা কথা বলেছেন যে আজকে আমাদের চিঠির ভাষায় যেটা বলা হয়েছে বিশ্বাসঘাতক, মীর জাফর এবং বেঈমান, আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি শব্দগুলো ব্যবহার করা হয়েছে অত্যন্ত কষ্টের সাথে। 17 বছর ধরে আমরা সংগ্রামের মধ্যে আছি, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই বয়সে কারাগারে যেতে হয়েছে, তিনি এখন হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারেন না। আমাদের অসংখ্য নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে, লাশ হয়েছে তারা। আমাদের 2.5 লক্ষ মামলা, 40 লক্ষ আসামি নিয়ে আমরা চলছি। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে। তারপরে যখন আমরা আন্দোলনের মানে সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করছি, সেই সময় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছে তারা তাদের ব্যক্তিগত ক্ষুদ্র সিদ্ধান্ত, মানে ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দিয়ে সেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, এবং এটা যারা করছে তারা ডেফিনেটলি। বুঝতে পেরেছি। প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি বলেছেন যে জনসমর্থনহীন সরকার থাকার কারণেই এর মাসুল সবাইকে দিতে হচ্ছে। এটি একটি আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন একজন আরেকজনকে বলছে দেখা হওয়ার পরে যে আমি একজন গাধাকে দেখতে পাচ্ছি। তো যাকে বলছেন তাকে ইনসাল্ট করার জন্য বলছেন, তিনি বলছেন আমি সানন্দে আপনার আয়না হতে রাজি, আই এম ইউর মিরর। তো উনি হয়তো আয়নায় নিজেদেরকে দেখছেন, কারণ ওনাদের বারবার আমরা যেটা বলি যে বিএনপির বড় সমাবেশ করছে, বিভাগীয় সমাবেশ করছে, অতীতেও করেছে, কিন্তু যখনই বিএনপিকে মানুষ বিশ্বাস করেছে, হোয়াট বিএনপি হ্যাড রিটার্ন টু দ্যাম, তারা জঙ্গিবাদ দিয়েছে, বোমা হামলা দিয়েছে, পরপর 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ দিয়েছে। এবং শুধু তা না, একটু আগে উনি যে বললেন একটি প্রতিবেশী রাষ্ট্রে 10 ব্যাটালিয়ন সাইজের ইনসার্জেন্টকে ইকুইপড আর্ম করার জন্য অস্ত্র চোরাচালানে যুক্ত হয়েছে তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সেখানে তারা যুক্ত করে ফেলেছে। কত বড় দেশদ্রোহিতা এবং রাষ্ট্রদ্রোহিতা হতে পারে আপনি এটা চিন্তা করেন। এই জন্য বলছি যে যদি বিএনপির যেইগুলো এখন বলছেন, রাষ্ট্র 27 দফা এগুলো বলছেন, এইগুলোর ক্রেডিবিলিটি ক্রাইসিসে ওনারা ভুগছেন, ডেফিনেটলি দ্যাট। কি আওয়ামী লীগের 10টা ব্যর্থতা থাকতে পারে, 100টা কাজ করেছে, কিন্তু বিএনপি কী কাজ করেছে মানুষ তাদেরকে সমর্থন দেবে? নাম্বার 1, ওনারা বলবেন তাহলে ইলেকশন দেন। আমরা তাই তো বলছি, আপনি যদি নদীর তীরে হাঁটেন সাঁতার শেখার জন্য, আপনি সাঁতার শিখতে পারবেন না, নদীতে নামেন। আপনার যদি ওখানে সাঙ্গর কুমিরের ভয় থাকে, আপনি প্রোটেকশন নেন, কিন্তু সাগরে আপনি নামেন, নদীতে আপনি নামেন। আজকে তারা যে ইলেকশনের কথা বলছেন, তারা যদি সত্যিকারভাবে ইলেকশনটা করেন, 2018 সালে যে প্রার্থীগুলো 700-800 প্রার্থী দিয়ে নির্বাচনের আগেই তো ওনারা নির্বাচনের মাঠ থেকে উঠে গিয়েছিলেন, একটা বিষয়। 2 নম্বর হলো এরশাদ সাহেবের যে প্রসঙ্গটা শামীম বললেন, আপনাদের অনেকেরই মনে থাকবে যখন এরশাদ সাহেব, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, এটা শেষের জন্যই বলছি, মুক্তি দেওয়ার কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়া বলেছিলেন এরশাদকে ছেড়ে দিতে হলে বাংলাদেশের সব ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, উনি বলেছিলেন সেদিন কিন্তু উনি এরশাদ সাহেবের প্রতি ন্যায় বিচার করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে সিনিয়র নাগরিক হিসাবে আমার মায়ের সমবয়সী, আমি ওনার প্রতি খুবই সংবেদনশীল। আমি চাই ওনার শাস্তি হোক, বিচার প্রক্রিয়া যেটা হোক, ওনার চিকিৎসা হোক, কিন্তু
যদি বিচারটা ন্যায়ভাবে হোক, এবং হাইকোর্টে উনি গিয়েছে এবং ওনারা অ্যাপিলেট ডিভিশনে ওনার লিভ টু অ্যাপিলটা কিন্তু এগিয়ে নিচ্ছেন না। এটা জি, বিএনপির আমি দোষ, একটু আমাদের একদম দোষ না। সময় শেষ হয়ে BNP এসেছে। যদি বেগম আমি একটু জিয়াকে জনাব নির্দোষ মনে করে, শামীম লিভ টু পাটোয়ারির কাছে অ্যাপিলকে আসতে এগিয়ে চাই। নেন, শেষ করেন। একদম শেষ করে এসেছি, আমরা শেষ করব তার আগে 30 সেকেন্ডে জনাব শামীম পাটোয়ারি, সরকার ইলেকশন কমিশনের আরপিও যেটা আজকে একটা বিল আসছে, জি একটা বিল এসেছে, জি আপনি যদি সেই বিলের মধ্যে খুব সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন, সেখানে এমন কোনো পরিবর্তন হচ্ছে না। জি একটা জিনিস একটু বলি, গাইবান্ধার নির্বাচনের পর সবগুলো বন্ধ করে দিয়েছিল, সেখানে এখন এখন বলেছে সেটা বলছে নির্দিষ্ট কিছু কেন্দ্রে। কেন্দ্র পারবে যদি চায় এটা কি নির্বাচনে, আগামী নির্বাচনে এটা কি না না, যদি 145টার মধ্যে 145টা বন্ধ করে দেয় তাহলে তো কার্যত সবই বন্ধ হয়ে গেল। ইলেকশনের দিন পারবে, ম্যাটেরিয়াল ইলেকশন গেজেটের পরে পারবে। ইলেকশনের দিন পারবে, আর 300 গাইবান্ধা আসনেই পারবে চাইলে। চাইলে পারবে। সো বেসিক্যালি যদি ইলেকশন ম্যাটেরিয়ালি এফেক্ট হয়ে যায়, অর্থাৎ ভোটারের ডিফারেন্স, আপনি যদি দেখা যায় দুটো প্রার্থীর মধ্যে 20,000 ভোটের ডিফারেন্স হয়েছে, সেখানে আপনি 10টা সেন্টারে ভোট আছে 30,000, 10টা সেন্টার বন্ধ করলে অটোমেটিক ইলেকশনটাই বন্ধ হয়ে যাবে, ফ্রেশ ইলেকশন হবে, অথবা ওই 10টাতে ফ্রেশ হবে। এ নিয়ে ওইটা খুব বড় সাবস্টেন্টিভ ইস্যু না। সাবস্টেন্টিভ ইস্যু হলো ইলেকশন কমিশন এম্পাওয়ার্ড হচ্ছে কিনা, দাঁত দেখাতে পারছে কিনা, কামড় দিতে পারছে কিনা উইথ টিথ, পেপার টাইগার কিনা। এখন পর্যন্ত আমি বলবো ইলেকশন কমিশন পেপার টাইগার না। সামনের দিনগুলোতে কি হবে এটা গভীরভাবে আমরা দেখতে যাচ্ছি। অর্থাৎ সামনের সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচন ধন্যবাদ কমিশন জনাব সবকিছু। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, ধন্যবাদ ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমানে লোডশেডিং সহ দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতির নানান বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সামনের নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জাতীয় নির্বাচনে, সুষ্ঠু জাতীয় নির্বাচন, অংশগ্রহণমূলক এবং অবাধ একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে বলে আমরা সেই বিশ্বাস রেখেই আজকের মতো এই সময়ের আয়োজন এখানে শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি, সুস্থ থাকুন, ভালো থাকবেন।